চম্পা। চম্পা লিখেছেন মহাশ্বেতা দেবী। 1857 সাল, কানপুর ক্যান্টনমেন্ট। ল্যাংড়া কোতোয়ালি পিয়ন হরচাঁদ সিং, কানপুর রেজিমেন্টে সকলের চেনা। বুড়ো গাড়োয়ালি, ভুরু অবধি সাদা, কাঠামোখানা শক্ত বলে চলে ফিরে বেড়াচ্ছে। 1837 সালে হুইলার সাহেবের ঘোড়াকে ছুট করাতে গিয়ে উল্টে পড়ে একখানা পা জখম হয়ে যায় হরচাঁদের। হুইলার সাহেবের দয়াতে মাসে 2 টাকা মিলছে তার আজও, 20 বছর বাদেও সামরিক দপ্তর থেকে। তাতে পেট চলবার কথা নয়, তাই হরচাঁদ রেজিমেন্টের রিসালা বাজারে একখানা ঘর ভাড়া করে সবজি বেচবার পারমিট নিয়েছে। তার পাশে বসে থাকে তার 22 বছরের নাত জামাই ব্রিজলাল। মা বাপ মরা নাতনি চম্পার সঙ্গে ব্রিজলালকে বিয়ে দিয়ে সংসারে বাঁধন জড়িয়েছে হরচাঁদ। বড় ভালো মেয়ে চম্পা, বড় ভালোবাসেন তাকে ক্যান্টনমেন্টের মেম সাহেবরা। বিশেষত শেরিডান সাহেবের বিবি তো চম্পাকে ছোটবেলা থেকেই স্নেহ করেন। বাইবেলের ছবি দিয়ে চুল বাঁধতে শিখিয়ে, সেলাই শিখিয়ে নানাভাবে চম্পার প্রতি ভালোবাসার প্রকাশ করেছেন মেম সাহেব। হিন্দু বিয়ের রীতিনীতি আলাদা। ইচ্ছে থাকলেও এই বিয়েতে কেক বানাবার সুযোগ ছিল না, তাই অনেক আশীর্বাদ জানিয়ে একটি লাল থলিতে 10টি টাকা দিয়েছিলেন মেম সাহেব চম্পাকে। চম্পার কানের গহনা সেই টাকাতেই কেনা। চম্পা আর ব্রিজলালকে নিয়ে সুখে থাকে হরচাঁদ। কেউ জিজ্ঞেস করে যখন, কেমন আছো, কি খবর? কোম্পানি কি দয়ামে বলে কথা শুরু করে হরচাঁদ। সকলেই কৌতুক অনুভব করে। সবাই জানে কথা শুরু করতে হলেই হরচাঁদ বলবে, কোম্পানি কি দয়ামে। একদিন হুইলার সাহেবকেও পথে সেলাম দিয়েছিল হরচাঁদ। হুইলার বলেছিলেন, তবিয়তের কি হাল হরচাঁদ? কোম্পানি কি দয়ামে। হরচাঁদের জবাব শুনে খুব কৌতুক অনুভব করেছিলেন হুইলার। সেই থেকে হরচাঁদ আরও বুক ফুলিয়ে বেড়ায়। কোম্পানি কি দয়ামে তার মুখে এই কথাটা শুনবে বলেই লোকজন তাকে বারবার জিজ্ঞেস করে, কেমন আছো হরচাঁদ, তবিয়তের কি হাল? হাসতে হাসতে হরচাঁদ বলে, কোম্পানি কি দয়ামে। দোকানে বসে প্রভুলালের সঙ্গে দাবা খেলছে হরচাঁদ, আর আলু তোল করছে ব্রিজলাল। এমন সময় চুড়ি বাজাতে বাজাতে দোকানে ঢুকলো চম্পা। রাস্তা থেকে উঠে আসতে ব্রিজলালকে যেন দেখেও দেখল না। আহ্লাদ করে ফর্সা কাপড় পরেই দাদার কাছে বসে পড়ল মাটিতে। বলল, দেখো দাদা, মেম সাহেব কি দিল আমায়। মেরাদাবাদের পেতলের জালি কাজ করা কাস্কেট, তাতে থরে থরে সূচ, নানা রঙের সুতো, বোতাম সাজানো। হরচাঁদ বলল, দেশে চলে যাবে মেম সাহেব, তার কাছ থেকে এটা কি জিনিস নিলি চম্পা? দামি কিছু নিলি না কেন? এটাও দেখো। রূপোর চেনে ছোট্ট একটা লকেট, দিল্লি রেজিমেন্টের চ্যারিটি ফেয়ার পরিচালনায় পারদর্শিতার জন্য ক্লাবের তরফ থেকে মার্গারেট শেরিডানকে দেওয়া উপহার। চম্পা বলল, মেম সাহেব বললেন, চম্পা কি চাস তুই বল। আমি বললাম, এমন কিছু একটা দিন যাতে আমার সর্বদা আপনাকে মনে পড়ে আর সকলকে দেখাতে পারি। মেম সাহেব বললেন, এটা তাঁর অল্প বয়সের মেডেল, কখনো পরেননি গলায়, যত্নের জিনিস, তাই এটাই দিলেন। কি করবি? গলায় পরব বলে ঘরে উঠে গেল চম্পা। ব্রিজলালকে চোখ টিপে ইশারা করল। করুণ চোখে দাদা শ্বশুরের দিকে তাকালো ব্রিজলাল। এক হাত কাঁচের চুড়ি আর পেতলের চাবির গোছা ঝনঝনিয়ে রাগ জানিয়ে গেল চম্পা। ব্রিজলাল দেয়ালের গায়ে কুলুঙ্গিতে গণেশ মূর্তির দিকে তাকালো। তার বিপদের কথা সেই জানে। এদিকে খদ্দের দোকানে দাদা শ্বশুর দাবা খেলছে। বউ হয়তো রাগ করল। সব দিক কি ঠেকা দেওয়া যায়? সুজনকে আদা দিয়ে পয়সা নিতে নিতে মনে মনে তারিফ করল ব্রিজ। এই কালো রোগা বাতিক আর বাদগ্রস্ত লোকটা কি অসীম দক্ষতার সঙ্গে 2টো দজ্জাল বউ আর 2 প্রস্থ শ্বশুরবাড়ি সামলে যাচ্ছে 7 বছর ধরে। পয়সা দিতে দিতে বলল, বাহাদুর। সন্দিগ্ধ চোখে তাকালো সুজন। ব্রিজের ওপর তার অনাস্থা অসীম। চারপাশে এতগুলো মামুলি চেহারা থাকতে এই রকম লম্বা চওড়া গোঁফওয়ালা একটা বর্বরকে কেন যে নাতনি দিল হরচাঁদ কে জানে।
লাভের মধ্যে কুয়োতলায় বসে বাসন মাজতে মাজতে রামসহায় মিছিরের গলির সব মেয়েরাই বলা বলি করে, বর চাই বিরিজের মতন, অমনি গোঁফ না থাকলে পুরুষের শোভা হয় না। পেতলের শানকিতে আটা ঢেলে জল ছিটিয়ে বেগুন কুটল চম্পা, চুলো জ্বালিয়ে ডাল চাপিয়ে দিল। পরিষ্কার ঠান্ডা আঁধার ঘরখানায় আবার ঝাড়ু দিল, তারপর যত্ন করে মেম সাহেবের দেওয়া মালাটা টানিয়ে রাখলো দেয়ালে। কি রকম মালা, কোনো কারুকাজ নেই, কি সব লেখা, এ মালা সে কোনোদিনই পরবে না। শেষ অবধি অবশ্য শেরিডান সাহেবের দেশে যাওয়া হলো না। বাজার গরম করে নানা রকম কানাঘোষা শোনা গেল। রেজিমেন্ট বাজারে গুজবের যেন পাখা গজিয়েছে। ফৌজ আর রিসালারের মধ্যে কানাকানি চলতে লাগলো। তাই নিয়ে জটলা হতে লাগলো হরচাঁদের ছোট্ট দোকানে। এই গোলমালের মধ্যেই শেরিডান সাহেব ঘোড়া থেকে পড়ে পা ভাঙলেন। বুড়ো ডাক্তার ম্যাকলে মাথা নাড়লেন। মিসেস শেরিডনের বিয়ের উপহারের রূপোর পেয়ালায় কফি খেতে খেতে বললেন, জায়গা বদলানো চলবে না, ডাকের গাড়িতে নিয়ে যাওয়া অসম্ভব। মে মাসের প্রথম দিক, গরম পড়েছে। ছোট্ট পাংখাকুলিটা ঘুমিয়ে পড়েছে। ধুলোর ঘূর্ণি পাকিয়ে উঠছে বাতাসে। গঙ্গার ওপার থেকে খেয়া মাঝির গলার ডাকটা কেমন উদাস করে দিচ্ছে মন। সেই দিকে তাকিয়ে মিসেস শেরিডানের হাতটা টেনে নিলেন শেরিডান। বললেন, ইন্ডিয়াতে 50টা বছরই কাটিয়ে দিলাম, কি হবে ছুটির কথা ভেবে? এখানেই থাকি, কি বলো মার্গারেট? মার্গারেট স্বামীর হাতে মৃদু চাপ দিলেন। বৈশাখের সকালের এই মন উদাস করা ধু ধু পরিবেশে মনটা শান্ত হয়ে এলো। মনে হলো, কি হবে আর নতুন করে ঝামেলা করে, এই তো বেশ আছি, ছেলে মেয়ে নেই। আছে একমাত্র শেরিডানের ছোট ভাইয়ের ছেলে এভারেট, সেও আগ্রাতেই রয়েছে। বললেন, তাহলে মিসেস ড্যানিয়েলকে লিখে দিই, কি বলো? অরফান স্কুলটার জন্যে চ্যারিটি যদি কিছু করা যায়। সেই মালাটার কথা সবাই ভুলে গেল। ব্রিজ চম্পাকে বলল, ও কি গলায় পরে? তোকে আমি সোনার হার দিচ্ছি, সবুর কর। চম্পা স্বামীর হাত গলায় জড়িয়ে নিয়ে বলল, বারে, আমি কি গয়না চেয়েছি? টাকা হলে সবচেয়ে আগে দাদাকে একবার কাশি ঘুরিয়ে আনতে হবে, কথা দেওয়া আছে, মনে নেই? ব্রিজ বলল, নাতনি ভাবে দাদার কথা, দাদা ভাবে নাতনির কথা, আমার কথা কে ভাববে বল? বিয়ের আগে কি এত জানতাম? জানলে বুঝি বিয়ে করতে না? এইসব কথাবার্তার ভেতর দিয়ে মালাটার প্রসঙ্গ সবাই ভুলেই গেল। দেওয়ালে তেমনি টানানো রইল মালাটা। মেম সাহেবের সঙ্গে আর একবার দেখা করবে ভাবল চম্পা। সংসারের নানা কাজে সময় পেল না, যাই যাই করেও যাওয়া হলো না। আর গরমও পড়ল প্রচণ্ড। ভরা বৈশাখ, মাটি যেন জ্বলে যাচ্ছে, গঙ্গার জল শুকিয়ে যাচ্ছে, নৌকো চলাই কঠিন হয়ে উঠবে মনে হয়। সেই প্রভাতের প্রশান্তি ভেঙে চুরে ঘনিয়ে নামল কালবৈশাখী। মিরাট ছাউনিতে তুফান উঠল। 10ই মে, ঝাপটায় টালমাটাল হয়ে গেল কানপুর। বিজিত ও বিজেতা দুই জাতের মোকাবিলার সময়ে দিনগুলো হয়ে গেল রক্তাক্ত। কানপুরে খুন হয়ে গেল ইংরেজ নরনারী ও শিশু। গঙ্গায় জল ছিল না। নৌকোয় চড়ে পালাবার চেষ্টা মর্মান্তিকভাবে বিফল হলো। সতীচৌড়া ঘাটের জল লাল হয়ে গেল। বিবি ঘরে ইংরেজ নারী আর শিশুরা হলো নিহত। তার জবাব দিতে এগিয়ে এলো হ্যাভলকের বিজয়ী ফৌজ। কানপুরের যেসব ভারতীয় নাগরিক ইংরেজ হত্যায় কোনো সক্রিয় অংশগ্রহণ করেনি, তারা ছাড়া সকলেই পালিয়ে গেল শহর ছেড়ে। রইল শুধু তারাই যারা খুব ভালো করে জানে যে তারা নিরাপদ। আজ কত তারিখ? 13ই জুলাই 1857। হরচাঁদের ঘরে বিছানায় শুয়ে পাশের দেওয়ালের দিকে তাকিয়ে এভারেট শেরিডান আবার মনে মনে উচ্চারণ করল তারিখটা। দুরন্ত গরম। হ্যাভলকের ফৌজের সঙ্গে আস্তে আস্তে ফতেগড়ে একটা ছোটোখাটো সংঘর্ষ হয়ে গেল। হতভাগ্য এভারেট। নিহত নারী ও শিশুদের হয়ে প্রতিশোধ নিতে প্রতিশ্রুত প্রত্যেকটি ইংরেজ সৈনিক। যাদের আত্মীয় স্বজনরা নিহত হয়েছে তাদের মনের অবস্থা অবর্ণনীয়। কাকা আর কাকিমার মৃত্যু সংবাদ এভারেট বিশ্বাস করতে পারেনি, কিন্তু সংশয়ের কোনো অবকাশই নেই। বৃদ্ধ শেরিডান নিহত হয়েছেন সতীচৌড়া ঘাটে।
তার কাকিমা। বালিশে মুখ গুঁজল এভারেট। তার কাকিমা কাছে থাকলে কি বলতেন? সাহস রাখো, ধৈর্য রাখো, ভালোই হয়েছে। এই চরম বেইমানির দিনগুলো দেখছেন না তারা? ঈশ্বরের প্রত্যেকটি সন্তানকে ভালোবাসবার ও ক্ষমা করবার নীতিটা 1 মাসেই বরবাদ হয়ে গিয়েছে। জানের বদলে জান, তলোয়ারের বদলে গুলি, এই হচ্ছে নতুন নীতি। বড় দুঃখের কথা। এই সময়ই এভারেট চোট খেলো পায়ে। পথে যেই বাড়িটা ছিল তাই ডুলির জন্য অপেক্ষা করছে সে। কিন্তু নেটিভের বাড়ি। দুধের লোটা হাতে হাঁপাতে হাঁপাতে ঢুকলো হরচাঁদ। বলল, এ চম্পা, এদিকে আয়, দুধ গরম করে দে সাহেবকে। করজোড়ে বলল, সাহেব একটু দুধ খাও, বড় তকলিফ করে এনেছি। কোম্পানি কি দয়া মে। ঘোমটা টেনে মুখ ঢেকে দুধের গ্লাস নিয়ে এলো বুড়োর নাতনি। অদ্ভুত নাম, চম্পা, ম্যাগনেলিয়া। দুধের গ্লাসটা হাতে ধরে এমন হাসি পেল এভারেটের। আর্নল্ড পেটার্সের ডে স্কুল বটানি ক্লাসে অ্যালবামের জন্য ফুলপাতা সংগ্রহ করে ল্যাটিন নামগুলো মুখস্থ করা। স্কটল্যান্ডে ছুটি যাপনের আর লেক ডিস্ট্রিক্টে পথ হারিয়ে নেভিলের সঙ্গে এক চাষির কুটিরে গিয়ে রাত কাটানো। টেবিলে বসে বৃদ্ধা গৃহকর্ত্রীর সঙ্গে একসঙ্গে প্রার্থনা করা। হ্যালড বাই দাই নেম, এই সবগুলো কেমন অর্থহীন হয়ে গেল। সে জীবনটা সে এভারেট শেরিডান 84th ইনফ্যান্ট্রির 2nd ইঞ্জিনিয়ার কোনোদিনও কাটায়নি। সে সব অন্য কোথাও, অন্য কারো জীবনে ঘটেছিল। ভয়ে ভয়ে চম্পা দুধের গিলাসটা নিয়ে বেরিয়ে গেল। এভারেট হরচাঁদকে বলল, ডুলি মিলতে কত দেরি আছে? কোম্পানি কি দয়া মে বলে হরচাঁদ লাঠি ঠকঠক করতে করতে বেরিয়ে গেল। মাথার নিচে 2 হাত দিয়ে এভারেট চিত হয়ে শুয়ে পড়ল। এই নোংরা চেহারার বুড়োটা নাকি খুব বিশ্বাসী। বাড়িতে আর একজন পুরুষ মানুষও আছে, লম্বা চওড়া, চোয়াড়ে চেহারা। মুখ দেখলে তো নেটিভ মাত্রকেই গুলি করতে ইচ্ছে করে। তবে এরা নাকি লুটতরাজ কোনো কিছুতেই যোগ দেয়নি। আর এখন তো ভয়ে ঠকঠক করে কাঁপছে সবাই। হ্যাভলক মানুষ ধরে ফাঁসি দিতে দিতে এসেছেন। মরতে কে না ভয় পায়। এরা সেই জন্যেই বিশ্বাসী সাজছে কিনা কে বলবে। কানপুরে তদন্ত কমিশন বসবে। তাদের রিপোর্ট অনুযায়ী দোষী নির্দোষ সাব্যস্ত হবে। লুটের মাল যার কাছ থেকে বেরুবে। বোধহয় ডুলি এসেছে। নিচে বাদানুবাদ শোনা যাচ্ছে। হঠাৎ উত্তেজিত গলা শোনা গেল ব্রিজলালের। কে বলেছিল তোমাকে ছুটোছুটি করতে? ডুলিতে কাঁধ দিতে বলছো আমাকে? বেয়ারা কম পড়েছে তাতে আমি কি করব? সবটাতেই বাড়াবাড়ি তোমার। নিজে পারো না, আমাকেও বিশ্বাস করো না। আমি গেলে ঠিক বেয়ারাকে ধরে আনতাম। পয়সা নেবে, কাজ করবে। চুপ কর ব্রিজলাল, চুপ কর। আসলে তুমি আমাকে বিশ্বাস করো না। ব্রিজ, আমাকে বেরোতে দাও না। দাদা। চম্পার গলার আর্তমিনতি শোনা গেল। কৌতূহলী এভারেট কান খাড়া করল। ভাঙা ভাঙা গলায় মেয়েটি বলছে, দাদা যা বলেছে তা তো ভালোর জন্যেই। তুমি যে সেদিন উদমজির সঙ্গে দেখা করতে গিয়েছিলে, সকলে তো তা মানবে না যদি কেউ বলে যে সতীচৌড়া ঘাটে ছিলে তুমি। উদমজি নিশ্চয়ই কারো নাম। নামটা মুখস্থ করলো এভারেট। আমি যে কি ভয়ে দিন কাটাচ্ছি, কেউ কি ঠান্ডা মাথায় বিচার করবে? চারপাশে শুধু ছোড়া খবর ছড়াচ্ছে। লাখপতিয়ার কথা ভাবো। কোনো বিচারের আগেই ভজন সাহাকে ফাঁসি দিল। আমি কি লাখপতিয়ার মতো বিধবা হব? তাই চাও তুমি? এভারেট উঠে দাঁড়ালো। সে কি কোনো ষড়যন্ত্রের কথা শুনছে? কি ব্যাপার? তার পিস্তলটা পড়ে গেল মাটিতে। শব্দ হলো, আর হঠাৎ একসঙ্গে কথাবার্তা থেমে গেল। এভারেট ডাকলো, কই হে? ছুটতে ছুটতে ঢুকলো হরচাঁদ। ভয়ে কুঁকড়ে গেছে রেখাঙ্কিত মুখখানা। থরথর করে কাঁপছে ঠোঁট। বলল, হাঁ হুজুর, মেহেরবান, ডুলি এসে গিয়েছে, এক বেচারা কম। চলুন সাহেব। দরজায় এসে দাঁড়ালো ব্রিজলাল। হরচাঁদকে বলল, আমি যাচ্ছি সঙ্গে। দেয়ালের সঙ্গে প্রায় মিশে এসে দাঁড়ালো মেয়েটা। টোটা কোথায়? বলল এভারেট। দিচ্ছি। চম্পাকে অবকাশ না দিয়েই দেয়ালের দিকে এগিয়ে গেল এভারেট। দেয়ালের গায়ে সামান্য রোদ এসে পড়েছে। পেরেকের গায়ে ঝুলছে টোটার মালাটা। তার পাশেই চকচক করছে কি যেন। পিঠের যন্ত্রণায় টেবিল ধরে বেঁকে গিয়ে তীক্ষ্ণ চোখে নিরীক্ষণ করে দেখল জিনিসটা। বলল, উত্তর। রূপোর চেনের সঙ্গে পুরনো ঢঙের একটা লকেট।
দেখে রক্ত ছলাৎ ছলাৎ করতে লাগলো এভারেটের শিরা উপশিরায়। অ্যাওয়ার্ডেড টু মিসেস মার্গারেট ই শেরিডান অন দ্য এক্সেলেন্ট অকেশন অফ। আপনি মেম সাহেবকে জানেন হুজুর? হরচাঁদের প্রশ্নের জবাব মিলল না। এই লকেটটার সঙ্গে এভারেটের কৈশোর ও বাল্যের অনেক স্মৃতি জড়িত। হরচাঁদকে ঠেলে সরিয়ে দিল চম্পা। ঘোমটা খুলে ফেলল। বলল, হুজুর, শেরিডান সাহেবের বিবি আমাকে খুব পছন্দ করতেন। যখন ঘরে যাবার কথা হলো তখন আমাকে উনি মেহেরবানি করে এই মালা আর কি এক সেলাই বাক্স দিয়েছিলেন। দেখাও। খুলে দেখালো চম্পা। মার্গারেট শেরিডান নাম খোদাই করা কোনায়। এভারেট জ্বলন্ত ঘৃণা ভরা চোখে তাকালো তাদের দিকে। ভয়ঙ্কর কোনো সম্ভাবনার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠল। শ্বাসরোধকারী হয়ে উঠল বাতাস। 1 মিনিট, 2 মিনিট। মাটিতে আছড়ে লম্বা হয়ে পড়ে চিৎকার করে কেঁদে উঠল চম্পা। হুজুর, আপনি যা ভাবছেন তা নয়। আপনি অন্য কিছু ভাববেন না। এ সাহেবদের কুঠি লুটের মাল নয়। জুতোর শব্দে পাথরের মেঝেতে ঝড় তুলে ঘরে ঢুকলো 4 জন ইংরেজ সৈনিক, স্ট্রেচার তাদের সঙ্গে। এভারেটের হাতে রূপোর লকেটটা দেখে থেমে গেল তারা। হাঁটু গেড়ে বসে পড়ল হরচাঁদ। ব্রিজলালও হতবুদ্ধের মতো পাশে বসল। প্রত্যেকের চোখে ফুটে উঠছে দণ্ডাজ্ঞা। কোম্পানি কি দয়া মে। হরচাঁদের গলার স্বরটা ভয়ে ফুটতে পেল না, তবু রুদ্ধ গলায় বলল, কোম্পানি কি দয়া মে। সমরকালীন জরুরি তদন্ত কমিশন অবশ্য ব্যাপারটায় হস্তক্ষেপ করল, কিন্তু সে শুধু আইনের ব্যাপার, তাতে বিচার উল্টে গেল না। বারবার বলেছিল বটে খোঁড়া বুড়ো, শেরিডানের বিবি তার নাতনিকে দিয়েছিলেন জিনিসগুলো, কিন্তু কে না জানে এসব বাস্তবে ঘটে না। নেটিভ একটা মেয়েকে ব্যক্তিগত স্মারক চিহ্ন উপহার দেয় কোনো ইংরেজ মহিলা? এরকম পাগলামি কি কেউ করে? প্রশ্নরত সেরাজ সাহেবকে বুড়োটা প্রাণের মায়ায় বলেছিল, হ্যাঁ হুজুর, বিবি শেরিডান পাগলই ছিলেন। কি বলছো? নইলে কেন দিয়েছিলেন বলুন আমার নাতনিকে? উইথড্র। না হুজুর, পাগল ছিলেন না। বল, দোষ করেছিস? হ্যাঁ হুজুর, কোম্পানি কি দয়া মে। তখন ব্রিজলাল সঘৃণায় বলেছিল, বুদ্ধা, কোম্পানির দয়ায় তুমি ফাঁসি কাট অবধি পৌঁছে গিয়েছ। এখনও মুর্দা কথা ছাড়ো। স্টপ দিস মাউথ। একবার হাত খুলে দিতে পারো সাহেব? এই কাপুরুষ বুড়োকে আমি গলা টিপে খতম করে দেই। কেন, মরতে শেখনি? দয়া চাইছ? ভিক্ষা করছ? ব্রিজ, চম্পা, আমার চম্পা। হরচাঁদ ভেউ ভেউ করে শিশুর মতো কেঁদেছিল। তাদের বয়াল গাড়িতে চড়িয়ে গাছের নিচে নিয়ে ফাঁস পড়াতে পড়াতে মেথরটা হাসছিল। কোম্পানি কি দয়া মে, কোম্পানির দয়ায় ওকে সিধা স্বর্গে পাঠিয়ে দাও। সৈনিকরা বলছিল, স্বর্গে চলে যা বেটা, বলে হাসাহাসি করছিল সিপাহীরা। কয়েক মাস কেটে গিয়েছে। ম্যাক্সওয়েলের বিজয় বাহিনী কালপি রোডের ধারে ভগবানপুরে ক্যাম্প করেছে। পরিত্যক্ত গ্রাম। গ্রামবাসীরা পালিয়েছে ইংরেজ আসবার আগেই। অফিসার ক্যাম্পের সামনে ধুনি জ্বলছে। তার তাপে মাঘ মাসের শীত টের পাওয়া মুশকিল। সামনে ছড়িয়ে রয়েছে খাট, চৌকি, খাটিয়া, আলনা, ছোট ছেলের দোলনা। সেগুলো আছড়ে ভেঙে শিখ সিপাহীরা ধুনির মধ্যে ফেলছে। গায়ে আগুন দিতে পারলে মজা জমতো ভালো, কিন্তু বেশ কিছু গোলা বারুদ, বন্দুক মিলেছে। তাতে যদি আগুনের হলকা এসে পড়ে তো সর্বনাশ হয়ে যাবে। শিখ সিপাহীদের জমায়েত। নৈশ ভোজনের পর বিশ্রামের ফাঁকে ফাঁকে উল্লাস চলছে। আজ একটা সুবর্ণ সুযোগ এসেছিল। সন্ধ্যের সময় গায়ের অদূরে ঝোপের মধ্যে ঝুড়ি বোঝায় বোতল বোতল দেশি মদ পাওয়া গিয়েছে। বয়ালবিহীন একটা গাড়িতে মদের বোতলগুলো নিয়ে বসেছিল একটি মেয়ে। বয়াল নিয়ে আসবার নাম করে সঙ্গী পুরুষটি পালিয়ে গিয়েছে। মেয়েটার সঙ্গে দলবল নিশ্চয় ছিল, নইলে ভাটিখানা চালু করল কে? নিশ্চয়ই সে একা নয়। যাই হোক, ইংরেজদের সঙ্গে দুশ্মনী করবার থেকে এই কাজ যে অনেক ভালো তাতে সন্দেহ নেই। মেয়েটা দেখতে সুন্দর, কিন্তু মেজাজ যেন সাপের মতো। কানে বড় বড় আংটা, পরনে ঘাগরা, মাথায় রুমাল বাঁধা। ইরানি মেয়ে হবে। ধরা পড়তে দাঁতে একটা ছোরা কামড়ে ধরে হাতে পিস্তল নিয়ে লড়তে এসেছিল। সাহেবদের বারণ আছে তাই, নইলে শিখরা দেখিয়ে দিত যে কেমন করে শায়েস্তা করতে হয় এইসব মেয়েকে।
শিখ সিপাহীদের সঙ্গে এসে ঝগড়া করতে করতে এলো। বেতের গাছের মতো ছিপছিপে শরীর, ফুঁসে ফুঁসে উঠছিল রাগে। পুরুষগুলোকে পেছনে রেখে রানীর মতো সগর্বে নিজেই আসছিল আগে আগে। সে তাদের মালিক, এমনই ভাবখানা। সাহেবের কাছে এসে মাটিতে শুয়ে পড়ল সেলাম জানিয়ে। ভালো অভিনয়ও জানে। বিনয় ও ভয়ে সংকুচিত হয়ে ছোট ছোট কথায় জানালো যে মদের বোতলগুলো কোম্পানি সাহেবের সেবায় ছেড়ে দিয়ে সে চলে যেতে চায়। দাম সে চায় না, কোম্পানির কাছে সে এমনিতেই কৃতজ্ঞ। এভারেট সাহেবের দয়ার প্রাণ যুবতী দেখে 5টা টাকা ফেলে দিলেন মেয়েটাকে। তখনই চলে না গিয়ে মেয়েটা ঝাঁকিয়ে বসল। বলল, সাহেব, সাপের ওষুধ নেবে? কোনো খেলা দেখবে? অন্যান্য সাহেবরা ভিড় করে দাঁড়ালো। বলল, নাচ গান কিছু জানো নাকি? নাচতে জানে না বটে, কিন্তু গান গাইল মেয়েটা। ধুনির আগুন কমে এসেছে, কাঠকয়লার অঙ্গারের আভায় কালো চোখে ঝিলিক খেলছে। লম্বা বেনি দুটো লুটিয়ে পড়ছে কাঁধ দিয়ে। মাটিতে ঘাগড়া বিছিয়ে বসে মেয়েটা যখন গান গাইল, দেখতে তো ভালোই লাগলো, কানে যেমনই শোনাক না কেন গান। হাত দেখতে জানো নাকি? প্রশ্নটা শুনে মেয়েটা খিলখিল করে হাসল। বলল, কানপুর রেজিমেন্টে যাব সাহেব, হাত দেখে দেব তোমাদের। টাকা নেব, কাপড় নেব। এখন আধার হয়ে গিয়েছে, ঘরে যাব না? কোথায় ঘর তোমার? এই তো হুজুর, একটু আগেই। তোমার সিপাহীদের দাও না, দেখে আসবে ঘর। দুজন সিপাহী সঙ্গে চলল। ক্যাম্প ছাড়িয়ে এসেই চোখে চোখে ইশারা করে পরস্পর হাসল। মেয়েটিকে বলল, পিয়ারা, একটা গান শোনাবে? মেয়েটা বলল, একটা বেচালের কথা বলেছ কি? সাহেবকে বলে দেব। আরে রাগ করো কেন? মেয়েটার বাড়িতেই বোধহয় আলো জ্বলছিল। কাছাকাছি এসে মেয়েটা বলল, এবার তোমরা যাও সিপাহীজি, ক্যাম্পে যাও, মৌজ করো। মেয়েটার গলায় কি কিছু বিদ্রুপ ছিল? মুখে হাসি ছিল? অন্ধকারে বোঝা গেল না। ক্ষেত পেরিয়ে টপকে চলে গেল মেয়েটা। এইসব লুটের মালের মতো বোতলগুলো নিয়েও জমা করতে হবে নাকি, এই নিয়ে যখন তর্ক চলছে, তখন 30-32 সালের পাকা লড়িয়ে বুড়ো জঙ্গিরা ছোকরা গোড়াদের টিটকিরি দিতে লাগলো। মুলতান, বক্সার আর বোম্বাইয়ে কখনো সখনো দেশি জিনিস খেয়ে দেখেছে তারা। নেশার কথা ইয়ংম্যান এরা কি জানবে? আফগান লড়াইয়ের সময় হরদম কান্ট্রির বোতল ফুঁকে দিত গোড়াগুলো। নেশায় বুঁদ হয়ে পড়ে থাকতো। তখন তাদের ওপর ছুরি চালাতো সার্জন সাহেব। কান্ট্রি লিকারের গুণের কথা বলতে গেলে এখনও ম্যাকনিলের চোখ দিয়ে জল পড়বে। গ্লোরিয়াস 30s। ছোকরা লরেন্স কি গানই বানিয়েছিল কান্ট্রি নিয়ে। কোথায় গেল সেই সব দিন? প্যাট্রিক পড়ে আছে শাহাবাদের কবরখানায়, আর লরেন্স হয়ে গিয়েছে মস্ত বড় মানুষ। কান্ট্রির উপর ভোট নেব নাকি? বলতে গিয়ে কানিংহ্যাম ধমক খেল। লে আও, লে আও। হুকুম পেয়ে দৌড়লো 2জন শিখ সিপাহী। বোতলগুলো খোলার আগেই কিন্তু দেশি সিপাহীর জমায়েত থেকে হৈ হৈ শোনা গেল। ছুটতে ছুটতে এলো একজন ছোকরা। সামরিক রীতিনীতি সম্পূর্ণ উপেক্ষা করে ছুটে এলো সাহেবদের মাঝখানে। এর ঘাড়ে হাত দিয়ে টপকে ওর গায়ে ধাক্কা দিয়ে বলল, হুজুর জহর, পুরো জহর, চলে গেলাম। উপুর হয়ে পড়ে গড়াতে গড়াতে আগুনের কাছাকাছি গিয়ে কয়েকটা ঝাঁকুনিতে আক্ষিপ্ত হয়ে চুপ করে গেল ছোকরা। মুখ দিয়ে গড়াতে গড়াতে মাটিতে পড়তে লাগলো ফেনা। ভয়াবহ মুহূর্ত কয়েকটা। সকলেই নিস্তব্ধ। কালো কালো বোতলগুলোর উপর আগুনের শিখার আভা নাচছে। পরস্পরের দিকে তাকিয়ে লাফিয়ে উঠে দাঁড়ালো সাহেবরা। 3 ঘন্টা হয়েছে মাত্র। সেই মেয়েটা কখনোই পালাতে পারে না বেশি দূর, নিশ্চয়ই কাছাকাছি আছে। মেয়েটি ধরা পড়ল ভোরবেলা। যমুনার ঘাটে খেয়া মাঝিকে টাকা কবুল করে তাড়াতাড়ি নৌকো ছাড়তে বলছিল সে। ভয়ের তো চাহনি। এদিক ওদিক তাকাচ্ছিল, সঙ্গে কোনো জিনিসপত্র নেই। এক রাতে 10 মাইল পথ এসেছে কেমন করে কে জানে, নিশ্চয়ই প্রাণের ভয়ে। শিখ সিপাহীদের ওপর হুকুম ছিল এতটুকু যেন ক্ষতি না করা হয়, ধরে নিয়ে যাবার হুকুম ছিল শুধু। মেয়েটি একবার তাকালো সামনের দিকে। যমুনার ওপারে অনেক দূরে রয়েছে ভারতীয় ছাউনি। একবার যদি পেরিয়ে যাওয়া যেত। বিস্তীর্ণ চড়া, জলের ওপর জমে রয়েছে নীল কুয়াশা। নৌকোর ছাউনিতে পাড়ের ঘাসে গাছের পাতায় শিশির জমে রয়েছে।
তরল আঁধারের মধ্যে সাদা কুয়াশা কোনো স্বপ্নরাজ্যের বিভ্রম রচনা করেছে। প্রশান্ত সুন্দর পরিবেশ। দৃপ্তভাবেই তাকালো মেয়েটি। শিখ দুজনকে উচ্চ গলায় বলল, মাঝিকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই, ও আমাকে চেনে না। ঘাগরার প্রান্ত দুই হাতে একটু উঁচু করে ধরে স্বল্প জলে ছপছপ করে সে পাড়ের দিকে এলো। পাড় দিয়ে উঠতে উঠতে ঝকঝকে দাঁতে ঝিলিক দিয়ে হাসলো একটু। বলল, একটা মেয়েকে ধরতে এসেছে এতগুলো মরদ। রুড়ো ঝাঁকুনি দিয়ে তাকে তুলে নিল একজন। বলল, বন্ধ কর, তোর দিল লাগি দেখতে কে চায়। যখন তাকে ধরে আনা হলো ক্যাম্পে, ধুলো মাখা ক্ষতবিক্ষত পা, হাত দুটো মুচড়ে পিছন দিকে বাঁধা, এলোমেলো চুল। সাহেবদের মুখে কথা ফুটল না। তার দিকে তাকিয়ে অজ্ঞাতসারেই কোনো কোনো অনভিজ্ঞ সৈনিকের চোখে তারিফ ফুটে উঠল। হ্যাঁ, সাহস রাখে বটে, কিন্তু কেন কেন এই নিষ্ঠুরতা? সুগঠিত শরীর, যৌবনের আশীর্বাদে লাবণ্যধন্য তনু এই মেয়ের মধ্যে কেন হিংসা আসে? কেন বর্বরের মতো হত্যার আদিম প্রবৃত্তি জাগে? রহস্যময় প্রাচ্য, দুর্গেয় হিন্দুস্তান আর তার মানুষ। তখনই সমাপ্ত হতে পারত বিচার, কিন্তু কোনো মতে যদি দলটার সন্ধান পাওয়া যায়, আর কে কে আছে যদি ধরা পড়ে, এইসব কথা বিবেচনা করলেন সবাই। তবে যা করবার তাড়াতাড়ি সেরে নিতে হবে। ক্যাম্প গুটিয়ে কানপুর ফিরবার তাড়া আছে। প্রত্যেকের দিনের দাম আছে, সময় অযথা নষ্ট করা সম্ভব নয়। জেরা শুরু হতে প্রকাশ পেল মেয়েটির অনমনীয় অবাধ্যতা। কেউ তার সঙ্গে ছিল না। মদ চোলাইয়ের কোনো কারবার কাছাকাছি নেই। এ লুটের মাল পলায়ন পর ভারতীয় ফৌজের গাড়ি থেকে সে পেয়েছিল। বিষ সে নিজেই বানিয়েছে, কিছু কিনেছে, কিছু তৈরি করেছে। কেন? সঙ্গে বিষ না রাখলে কোন ভরসায় তোমাদের ছাউনিতে আসব? গালাগালি করল সাহেব। বেলা বাড়ছে, রোদ চড়ছে আকাশে। সবাই তাঁবুতে বসে আছে। মেয়েটা দাঁড়িয়ে আছে তাঁবুর সামনে রোদে। সকলের নজরবন্দি। নিজেকে একটা জানোয়ার বলে মনে হচ্ছে তার। এতগুলো লোক, সকলের কৌতূহলী দৃষ্টি তার উপরে। কিছু বলবে? শেষ করো সাহেব, জলদি করো। জরুর, এত জলদি করব যে সিধে পাঠিয়ে দেব জাহান নামে। বলো, কেন বিষ এনেছিলে? শুনবে সাহেব? সওয়ালরত বিচারককে কি বললেন একজন। এটা নাটক করবার সময় নয়, তাড়াতাড়ি শেষ করো। শেখাতে এসো না আমাকে। বিচারক চটে গেলেন। বলো বলো। সাহেব, সত্যি কথা, কালকের গান গাওয়া গলা আজ ধুলো ও তৃষ্ণায় চিরে চিরে যাচ্ছে। মেয়েটি বলল, সাহেব, তোমরা বেঈমানি করেছ। জবান রুখ। সাহেবের অবমাননায় উত্তেজিত এক বৃদ্ধ শিখ চেঁচিয়ে বলল। মেয়েটি তার দিকে চেয়ে হাসল। বলল, সাহেব, কোনোদিন যদি তালাশ করে জানতে পারো তো জানবে, কানপুরের বুড়ো শেরিডানের বিবি আমাকে কতগুলো জিনিস দিয়েছিল ভালোবেসে। তাকে লুটের মাল বলে জাহির করল সাহেব, শেরিডানের ভাতিজা। স্তম্ভিত এভারেট এগিয়ে এলো। তার দিকে চোখ তুলে মেয়েটা বলল, আমার বুড়ো দাদা আর আমার স্বামীকে ফাঁসিতে লটকে দিলে তোমরা। ফাঁসে মরল বলে তাদের চৌথক্রিয়া কিছুই হলো না। বলো, বিবি ঘরের খুনের জন্য কতজনকে মেরেছ তোমরা? এই জবানবন্দির জবাবে চোখে চোখে লেখা হয়ে যায় বিচার। উঠে দাঁড়ায় সবাই, গলা ভেঙে যায়। তবু বলে চম্পা, আফসোস যে তোমাদের কারো জান নিতে পারলাম না। চুপ করো, চুপ করো, স্টপ হার মাউথ। তোমাদের শাপ দিচ্ছি আমি, এর বিচার হবে, বিচার হবে, নয়তো মিথ্যে হয়ে যাবে জামানা। ধাক্কা দিতে থাকে দুজন সিপাহী। বিস্রস্ত চুল বাতাসে উড়ে ঝাপটায় চোখে মুখে কপালে। প্রত্যেকের মুখ কিছুক্ষণ জ্বলন্ত দৃষ্টিতে দেখে সমস্ত জমায়েতটার মুখে থুতু ফেলে চম্পা বলে, সব বেহিম্মত, কাপুরুষ। মাঝরাতে পরিত্যক্ত গ্রামের পথ খুঁজে খুঁজে এলো কয়েকজন সাওয়ার। সকালে যেখানে তাঁবুর খুঁটি ছিল সেখানে কাড়াকাড়ি করছিল শেয়াল। মানুষ দেখে পালিয়ে গেল সব দেহ ছেড়ে। গভীর গর্ত খুঁড়ে নীরবে চম্পার দেহ সমাধিস্থ করল তারা। কাঁটা ঝোপ এনে ঢেকে দিল মাটি। একজন বলল, শেষ পর্যন্ত কিছু ফাঁস করেনি চম্পা। কপালে হাত ছুঁয়ে সম্মান জানালো আর সবাই।